যে ব্যাপক তরুণ অংশ আমাদের রাজ্যের মাটিতে, ব্যাপক অংশ, এই যে তরুণ অংশের যে শ্রমশক্তি, সেই শ্রমশক্তিকে ব্যবহার করে গোটা পশ্চিমবাংলার শিল্প কাজের চিত্রকে ভবিষ্যৎকে পাল্টে দেওয়া যেত। এরা সেটাকে ব্যবহার করলো না, বরং তাদেরকে লুটেরায় পরিণত করলো তাদের যন্ত্রণাকে ব্যবহার করে। পশ্চিমবাংলার মাটিতে বামপন্থীরাই একমাত্র পারবে এই পরিবেশকে ফিরিয়ে আনতে, কাজের পরিবেশ, কর্মসংস্থানের পরিবেশ, ব্যাপক যুব জনঅংশ তাদের কাজকে, তাদের শ্রমশক্তিকে ব্যবহার করে গোটা পশ্চিমবাংলার শিল্পের সম্ভাবনাকে, কৃষির সম্ভাবনাকে, কাজের ক্ষেত্রকে, পরিবেশ পরিস্থিতিকে পাল্টে দিতে, পরিস্থিতিকে ফিরিয়ে আনতে। এছাড়া অন্য কোনো পথ নেই, রাস্তা খোলা নেই, বামপন্থীরাই একমাত্র বিকল্প। রাজনীতি দল মত নির্বিশেষে ভাবতে খারাপ লাগে যে আমাদের হচ্ছে যে এই রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। তারা যে কোনো দল ধর্ম মত বর্ণ নির্বিশেষে, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনাদের? ডিওয়াইএফআই লড়ছে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়ছে। দিদি মোদী সেটিং এর বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়ছে। বিজেপি তৃণমূলের সেটিং এর বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়ছে। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। এই বিলের উপর কোনো এই ওয়াকফ সম্পত্তির উপর অধিকার থাকবে না। এবং দিদিমণি প্রতিদিন মিথ্যা কথা বলছেন। দিদিমণি বললেন ওয়াকফ যে বিল আনছে এই বিল আমি মানি না। আবার প্রতিটা ডিএমকে উনি অর্ডার দিয়ে দিলেন যে আপনারা সমস্ত সম্পত্তিগুলোকে দখল করার চেষ্টা করুন। আমাদের দাবি ছিল এই ওয়াকফ সম্পত্তি আজকের নয়, হযরত মুহাম্মদের আমলে যখন একজন ইহুদি 7টি বাগান দিয়েছিল, আর সেই বাগানের পর থেকে শুরু হয়েছিল ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের উন্নয়নের জন্য ব্যবহার হয়। সেই সম্পত্তিকে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করার চেষ্টা করছেন। বামফ্রন্ট সরকারের সময় ওবিসি চালু করেছিল, সেই ওবিসি এ ক্যাটাগরিকে বি ক্যাটাগরি করছেন দিদিমণি। দিদিমণি সংখ্যালঘু উন্নয়নের কথা বলেন না। আমরা বলছি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সকলকে দিতে হবে, হয়রানি করা চলবে না। বিল নিয়ে এসছি ওয়াকফ, তা বাতিল করতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন ছিল। আমাদের কমরেডদের উপরে পুলিশ আক্রমণ করেছে এবং আমাদেরকে অ্যারেস্ট করেছিল। কমরেডদের নিয়ে মিছিলে হেঁটেছিলাম, কমরেডদের নিয়ে ফিরবো। পুলিশ ভালোভাবে ফিরিয়ে দিলে ভালো, তাহলে এই পুলিশের কোনো থানায় কেউ আর ঢুকবে না। আমরা এখানে অবরোধ করে বসে থাকবো যতক্ষণ না কমরেডদের ছাড়বে। मेरा कनेक्ट छूट गया, टूट गया, मेरा कनेक्ट छूट गया, टूट गया, हमारा कनेक्ट छूट गया। জেলা রাজ্য নেতৃত্বকে জানাই লালন লাল লাল সালাম, লাল সালাম, লাল সালাম। লোকসভা জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে জানাই লালন লাল লাল সালাম, লাল সালাম, লাল সালাম। রাজ্য সম্পাদক দুয়ারচুরিকে জানাই লালন লাল লাল সালাম, লাল সালাম, লাল সালাম। मेरा कमर सच्चा है, सच्चा है, सच्चा है। इनकलाब जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। थाना का ताला टूट गया, हमारा कमर छूट गया। इनकलाब जिंदाबाद, जिंदाबाद। মেরি ক্রিসমাস। কবির রয়েছে আপনাদের সঙ্গে। আজকে একদম অন্য ধরনের একটা প্রতিবেদন। কিছু বোকা মানুষের গল্প বলবো। বোকা মানুষ কেন বলছি? যাদের কথা বলছি তারা প্রত্যেকেই এই নগ্ন ভোগবাদের যুগে, পণ্যবাদের যুগে, পণ্যায়নের যুগে, যখন প্রত্যেকটা মানুষ নিজে বাঁচার কথা, আরও ভালো থাকার কথা, আরও ভালো থাকার কথা, ভালো থাকার অর্থ কনজিউমারিজমের দিক থেকে, অর্থাৎ ভোগ্য পণ্যের দিক থেকে, ফিনান্সিয়াল বেটারমেন্টের কথা ভাবে, তখন উচ্চশিক্ষিত একদল যুবক যুবতী তারা ঘরের খেয়ে বনের মশতারায় এবং তারা বছরের পর বছর ভোট রাজনীতিতে শূন্য একটি রাজনৈতিক দলের হয়ে খাটে প্র্যাকটিক্যালি খেটে বেড়ায়। মুর্শিদাবাদ জেলা আমাদের রাজ্যের রাজনীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা, যেখানে রিপল এফেক্ট বারবার করে তৈরি হয়। জলে ঢিল মারলে যেমন বারবার করে রিপল এফেক্ট তৈরি হয়, মুর্শিদাবাদ এরকম একটি রিপল এফেক্টের জেলা। এই মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা এবং সংখ্যালঘুদেরকে দিনের পর দিন
নাগরিক নয়, মানুষ নয়, ভোটার হিসেবে বিবেচনা করা শুরু হয়েছে। আমাদের দেশের, আমাদের রাজ্যের বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল, শাসক দলও সেই দোষে ভয়ঙ্করভাবে দুষ্ট। তারা সংখ্যালঘুদেরকে কীভাবে ব্যবহার করে আসছেন সে কথা নতুন করে বলার কিছু নেই। কিন্তু লাগাতার বিরোধী আন্দোলন এবং জীবনের অভিজ্ঞতা থেকে সংখ্যালঘুরা বারবার করে প্রতারিত হচ্ছেন এমনটা বোধ করে শাসক দলের পক্ষ থেকে মুখ ঘুরিয়েছেন এমতাবস্থায়। গতবার ছিল মিম, এবার ভোটের আগে অনেকে বলছেন আবির্ভূত হলেন রঙ্গমঞ্চে হুমায়ুন কবির। তো হুমায়ুন কবিরের রাজনৈতিক দল তারা সেকুলার কিনা তিনি বলছেন, জনতা উন্নয়ন পার্টি সেকুলার ইত্যাদি, সেসব তো সময় বলবে। কিন্তু তার এখনও পর্যন্ত অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এবং একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হলো বাবরি মসজিদ করা। নামের মধ্যেই আপনি দেখুন টুইস্ট, বাবরি মসজিদ, সুরসুরি সংখ্যালঘু সেন্টিমেন্টে, মানে তাদের সত্যিকারের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে শিক্ষা, মানে স্বাস্থ্য, মানে কর্মসংস্থান, মানে বাসস্থান, মানে খাদ্য, সংখ্যালঘু শিক্ষা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং ওয়াকফ বিল, দেখুন সরকারের বা কোনো রাজনৈতিক দলের কাজ আমি বিশ্বাস করি না হতে পারে, সংবিধানও তা বলে না, কোনো ধর্মস্থান বানানো। কিন্তু যা ধর্মস্থান আছে, প্রচলিতভাবে যা চলে আসছে, তাকে ভাঙাও সরকারের বা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। দেখুন স্বাভাবিক স্থিতাবস্থা যদি বিঘ্নিত হয়, সমাজের স্থিতাবস্থা যদি বিঘ্নিত হয়, তাহলে উন্নয়ন হতে পারে না। অর্থনৈতিকভাবে সেই সমাজ পিছিয়ে পড়ে এবং সব দিক থেকে অর্থনৈতিকভাবে পশ্চাৎগতি, মানে সব দিক থেকে পিছিয়ে পড়া, সব দিক থেকে পিছিয়ে পড়া। ঠিক সেই কাজ বছরের পর বছর বিগত কয়েক দশক ধরে, এক দশকের বেশি সময় ধরে, 1.5 দশক ধরে সেই কাজ ধারাবাহিকভাবে হয়ে চলেছে। সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়নের কথা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথা, শুধু সংখ্যালঘু কেন, সংখ্যাগুরু প্রত্যেকের কথা, শিল্পীর কথা, শিল্পপতির কথা, এ রাজ্যে প্রত্যেকে বঞ্চিত। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির আবার সংখ্যালঘুদের সেন্টিমেন্টে সুরসুরি দেওয়ার জন্য শুরু করলেন বাবরি মসজিদ। তিনি সেকুলার কিনা সেটা তো বারবার করে আমি বলছি, সময়ে বলবে। কিন্তু বর্তমান যা বলে দিচ্ছে সেটা হলো হুমায়ুন কবিরের মূল তাস হলো বাবরি মসজিদ। খালি পেটে মসজিদে যাবেন, শিক্ষা তার কী হবে? পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই, ওয়াকফ সংশোধনী আইন পরিবর্তন করতে হবে। সংখ্যালঘুদের পক্ষে সত্যিকারের প্রয়োজনীয় এবং সংখ্যাগুরুদের জন্য প্রয়োজনীয় বিশ্ববিদ্যালয় হলে সেখানে শুধুমাত্র সংখ্যালঘুরা পড়বে না, সংখ্যাগুরুরাও পড়বে। হসপিটাল হলে সেখানে শুধু সংখ্যালঘুরা চিকিৎসা পাবেন না, সংখ্যাগুরুরাও চিকিৎসা পাবেন। সেখানে যারা চাকরি করবেন তারা শুধু সংখ্যালঘু নন, সংখ্যাগুরুও, অর্থাৎ সাধারণ মানুষ, আমি আপনি, আমজনতা, আমরা উপকৃত হব। ঠিক সেই দাবিতে ডিওয়াইএফআই শূন্যের কথা বলছিলাম, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। একদল ছেলে গতকাল আমি আপনি যখন ক্রিসমাস ইভে মত্ত, তখন ডিএম অফিস অভিযান করলো মুর্শিদাবাদে এবং পুলিশের মারে ভয়ঙ্করভাবে আহত হয়ে তারা গ্রেফতার হলো। অয়নাংশু সরকার, ডিওয়াইএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি, ধ্রুবজ্যোতি সাহা, ডিওয়াইএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক, নির্মম মার, এবং আরও অনেক ডিওয়াইএফআইয়ের নেতাকর্মী। কী দাবি ছিল? ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে, পুনর্বিবেচনা করতে হবে, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই, হসপিটাল চাই মুর্শিদাবাদে, হয়নি, কর্মসংস্থান চাই, সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন। এখন সংখ্যালঘুদের, এমনকি সংখ্যাগুরুদেরও, প্রত্যেককে, আমাকে, আপনাকে, নাগরিককে, মানুষকে বিচার করতে হবে। মন্দির মসজিদের রাজনীতিতে তাদের প্রকৃত উন্নতি, মন্দির হবে, মসজিদ হবে, এতদিন ধরে হয়ে এসছে। অসংখ্য ভারতবর্ষের এই ভারত আত্মার মূল ভিত্তি হলো বিভিন্ন ধর্মের সমাহার, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। এবং ধর্ম তো ধর্ম হলো সেই জীবনবোধ, সেই জীবনাচরণ যা মানুষকে ভালোবাসতে শেখায়, উন্নততর মানুষ হতে শেখায়। তাকে ব্যবহার করে হিংসার আগুন, তাকে ব্যবহার করে মানুষকে প্রতারিত করার যে ছক, তা ঘৃণ্য। রাজনীতির সঙ্গে ধর্মের সরাসরি সংযোগ থাকা, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা ঘৃণ্য কাজ। দেখুন, মানুষ খুব বেশি কিছু চায় না, আমরা খুব বেশি কিছু চাই কি? একটা সরকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান,
কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা করবে, মানুষের কথা ভাববে। এটাই তো, এর বেশি কি? কেন মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করা এবং তার জন্য ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা, ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্য যদি হয় আরও 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 চুরির ইমারত তৈরি করা, সেটা ঘৃণ্য, ইতিহাস কলঙ্কিত অধ্যায় হিসেবে মনে রাখবে। সান্টা ক্লজ আজকের দিনে শিশুদের কথা। আনুমানিক 280 খ্রিস্টাব্দে তুরস্কের পাতারা, অধুনা টার্কি, সেখানে ফাদার সান্টা ক্লজের জন্ম। তিনি ছিলেন একজন ধর্মযাজক। তার গল্প আপনারা প্রত্যেকেই জানেন, বা যদি জানতে চান আরও আমি পরে কোনো প্রতিবেদন অবশ্যই বানাতে পারি, সে কথা অন্য। সান্টা ক্লজ দিন দুঃখী গরিব মানুষ যারা, তাদেরকে, শিশুদেরকে দানশীলতার জন্য বিখ্যাত ছিলেন, মমতার জন্য বিখ্যাত ছিলেন। মানে আমি বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না, মমত্ববোধের কথা বলছি। তার জন্য বিখ্যাত ছিলেন। এখন মানুষকে বিচার করতে হবে। এই 25শে ডিসেম্বর বড়দিনে দাঁড়িয়ে বিচার করতে হবে সত্যিকারের সান্টা ক্লজকে, পীড়িত মানুষের সত্যিকারের বন্ধুকে, পীড়িত মানুষের হয়ে কথা কে বলে। বিচার করবেন আপনারা। অয়নাংশু সরকার, ডিএফআই রাজ্য সভাপতি, তার একটি ইন্টারভিউ করেছিলাম বাংলা বাঁচাও যাত্রা চলাকালীন, আপনাদেরকে দেখাবো এবং সেই দৃশ্য দেখাবো। তাদেরকে দেখিয়েছি তাদেরকে কীভাবে গ্রেফতার করা হয় এবং পরে আন্দোলনের চাপে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। গ্রেফতার করা হয় কেন? তারা কী চেয়েছিলেন? কর্মসংস্থান। তারা কী চেয়েছিলেন? ওয়াকফ সংশোধনী আইন। তারা কী চেয়েছিলেন? পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। তারা কী চেয়েছিলেন? হসপিটাল। ডিএমের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলেন, গ্রেফতার করা হলো মারতে মারতে। সেই দৃশ্য দেখিয়েছি, মিছিলের দৃশ্য দেখিয়েছি, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আন্দোলনের চাপে পড়ে, সেই দৃশ্যও দেখিয়েছি। অয়নাংশু সরকারের ইন্টারভিউ দেখুন। এবং সবশেষে যেটা বলার, খুব তাড়াতাড়ি আমার একটি অন্য পডকাস্ট চ্যানেল আসতে চলেছে, একদম ছক ভাঙা পডকাস্ট। সেই পডকাস্টে সমাজের সর্বস্তরের মানুষ, তাদের মোটিভেশনের গল্প শোনাবেন। সেই পডকাস্টে হোস্ট আমি, গেস্ট হতে পারেন আপনিও। সঙ্গে থাকুন, অয়নাংশু সরকারের বক্তব্য শুন, দেখতে থাকুন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। এবং যারা প্রথমবার এই চ্যানেলে এলেন তাদেরকে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অয়নাংশু সরকারের বক্তব্য। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অয়নাংশু সরকারের সঙ্গে কথা বলবো। অয়নাংশু সরকার, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাইব, বাংলা বাঁচাও যাত্রা, আপনারা তো ডিওয়াইএফআই করেন, ইউথের কথা বলেন, অত্যন্ত সংকটে রয়েছে। তো বাংলা বাঁচাও যাত্রা করছেন, ইউথের উদ্দেশ্যে কি বক্তব্য? কোনো এজেন্ডা, একমাত্র যুবদের উদ্দেশ্যে কোনো এজেন্ডা আপনাদের রয়েছে? বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়েছিলেন যুবদের লক্ষ্যে শিল্প, কর্মসংস্থান, কাজের পরিবেশ, স্কুল সার্ভিস কমিশন। আজকে পশ্চিমবাংলার মাটিতে সব কটা ধ্বংস হয়েছে, সব কটা পরিবেশ ধ্বংস হয়েছে। বামপন্থীরা এই পরিবেশটাকেই পশ্চিমবাংলার মাটিতে ফেরাতে চায়, যে ব্যাপক তরুণ অংশ আমাদের রাজ্যের মাটিতে, ব্যাপক অংশ, এই যে তরুণ অংশের যে শ্রমশক্তি, সেই শ্রমশক্তিকে ব্যবহার করে গোটা পশ্চিমবাংলার শিল্প, কাজের চিত্রকে, ভবিষ্যৎকে পাল্টে দেওয়া যেত। এরা সেটাকে ব্যবহার করলো না, বরং তাদেরকে লুটেরায় পরিণত করলো। তাদের যন্ত্রণাকে ব্যবহার করে পশ্চিমবাংলার মাটিতে বামপন্থীরাই একমাত্র পারবে এই পরিবেশকে ফিরিয়ে আনতে। কাজের পরিবেশ, কর্মসংস্থানের পরিবেশ, ব্যাপক যুব জন অংশ তাদের কাজকে, তাদের শ্রমশক্তিকে ব্যবহার করে গোটা পশ্চিমবাংলার শিল্পের সম্ভাবনাকে, কৃষির সম্ভাবনাকে, কাজের ক্ষেত্রকে, পরিবেশ পরিস্থিতিকে পাল্টে দিতে, পরিস্থিতিকে ফিরিয়ে আনতে। এছাড়া অন্য কোনো পথ নেই, রাস্তা খোলা নেই। বামপন্থীরাই একমাত্র বিকল্প। রাজনীতি, দল, মত নির্বিশেষে ভাবতে খারাপ লাগে যে আমাদের হচ্ছে যে এই রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। তারা যে কোনো দল, ধর্ম, মত, বর্ণ নির্বিশেষে, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনাদের? প্রথম কথা হচ্ছে 26,000-এর চাকরি গেল কেন? তৃণমূল দুর্নীতি করেছে, তাই চাকরি গেছে, এইটা হচ্ছে স্পষ্ট। এইটাকে কেউ গুলিয়ে দেবার চেষ্টা করছে যে কেন গেল, কী জন্যে গেল। কিন্তু আসল কথাটা হলো যে তৃণমূল যদি দুর্নীতি না করতো তাহলে এই প্রশ্ন তো আসতো না। তাহলে আমাদের বার্তা সেখানেই যে অবশ্যই যোগ্যদের পক্ষে আমরা, কিন্তু এই যে গোটা ব্যবস্থাটাকে তৃণমূল এই দুর্নীতির জায়গায় কায়েম করলো, যারা টাকা খেলো তাদের শাস্তি চাই আগে, যারা দুর্নীতিটা করলো তাদের শাস্তি চাই আগে। চাকরি যাওয়ার আগের প্রশ্ন হচ্ছে যারা কারা দুর্নীতি করলো। তৃণমূল দুর্নীতি করলো, যারা দুর্নীতি করলো তাদের কোনো শাস্তি হচ্ছে না। সে শুধু চাকরি দুর্নীতি কেন, যদি বালি মাফিয়া বলি, কয়লা চোর বলি, গরু চোর বলি, সব চোরেরা তো জেলের বাইরে, সব চোরেরা জেলের বাইরে। এখানেই তো বিজেপি তৃণমূলের সব থেকে বড় বোঝাপড়া। যদি কালীঘাটুর কাকুর কথা বলি, তাহলে ম্যানেজার হচ্ছে জেলে ঢুকছে আর মালিক জেলের বাইরে বেরিয়ে বড় বড় ডায়লগ মেরে যাচ্ছে
4টে 5টা 10টা 20টা জায়গা। এটাই তো প্রমাণ যে বোঝাপড়ার রাজনীতিটা যেমন স্পষ্ট, একই সঙ্গে আমরা এই অংশের কাছে বার্তা দিতে চাই পশ্চিমবাংলায় বামপন্থীদের সরকারই একমাত্র এই পরিবেশ কাছে। এতগুলো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে বামপন্থীদের সময় থেকে, একটা নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ আছে? একজনের কাজ নিয়ে অভিযোগ আছে? বরং সেই সময় যারা কাজ পেয়েছেন তারা তো সগর্বে বলছেন আমরা বামপন্থীদের সময় কাজ পেয়েছি। এটাই তো সব থেকে বড় গর্ব আমাদের কাছে। এই পরিবেশটাকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে ফেরাবো, এটা একমাত্র বামপন্থীরাই পারে। অয়নাংশ, আমার আপনার কাছে একদম শেষ প্রশ্ন। আপনারা যখন সিপিআইএম সরকারে ছিল, আপনি এই ইতিহাস সম্পর্কে নিশ্চয়ই সচেতন, আমার বলার কিছু নেই, যে ডিওয়াইএফআই তখনও যুবদের জন্য, যুবক অংশের জন্য স্বতন্ত্রভাবে কাজ করে চলেছে। এই মুহূর্তে ধরে নিন 1 মিনিটের জন্য যে সিপিআইএম আজকে সরকারে আছে, মানে বামফ্রন্ট সরকারে আছে বা জোট সরকারে আছে, তবুও যুব অংশকে কীভাবে অ্যাড্রেস করবেন? তাদের কর্মসংস্থান, বিভিন্ন ইস্যু, পরিযায়ী শ্রমিক খুব একটা বার্নিং ইস্যু, বিড়ি শ্রমিক, সবটাই যুব অংশের মধ্যে, কীভাবে অ্যাড্রেস করবেন? কি বার্তা তাদের জন্য? প্রথম কথা হচ্ছে বামপন্থীদের সরকারের যা পরিকল্পনা ছিল যে নতুন শিল্পায়ন করো, নতুন কর্মসংস্থান করো, কৃষির ভিতের ওপর দাঁড়িয়ে কর্মসংস্থানের পরিবেশকে গড়ে তোলো, কৃষিকে ছেড়ে গড়ে তোলা এমনটা নয়, কৃষির ভিতের ওপর দাঁড়িয়ে। তাহলে কৃষিতেও কর্মসংস্থানের পরিবেশ আছে, শিল্প উৎপাদন ব্যবস্থাতেও কর্মসংস্থানের পরিবেশ। ধরুন আমাদের জেলায় কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য শিল্পমন্ত্রী যখন নিরুপম সেন, তখন জমি অধিগৃহীত হয়েছিল। তাহলে আজকে সেখানে কর্মমুখী শিল্প করা যেত। তাহলে এই সময়কালে, তৃণমূলের সময়কালে এক তো বাধা দিল ওটা করতে, আর তৃণমূলের সময়কালে কি গড়ে তুলতে পারলো ওখানে? গরু চড়ছে 4টে, এর থেকে বেশি কিছু হচ্ছে না। তাহলে এই যে শুধুমাত্র কাটোয়া নয়, গোটা পশ্চিমবাংলার দিকে তাকালে এরকম অজস্র জায়গায় জমি অ্যাকোয়ার হয়ে পড়ে আছে, যা বামপন্থীদের সরকারের পরিকল্পনা ছিল। সেই শিল্পের সম্ভাবনাকেই আমরা ফিরিয়ে আনতে চাই, কাজের পরিবেশ গড়ে তুলতে চাই। এমনকি গাঁয়ের প্রান্তিক অংশ, খেটে খাওয়া শ্রমজীবী ক্ষেতমজুর অংশ, তারাও মজুরির অভাবে যেভাবে ভুগছে, তাদের জন্যও বামপন্থীরা লড়াই করবে। বামপন্থী খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হয়েও লড়াই করবে, সেই অংশের যুবদের হয়েও লড়াই করবে। একই সাথে যে শিল্প আইটি সেক্টরে ধরুন ছাঁটাই হচ্ছে, এই আইটি সেক্টরের ওখানে গিয়েও ডিওয়াইএফআই ওখানে সভা করলো। কর্পোরেট মজদুরদের জন্য বক্তব্য কি? হ্যাঁ, তারা তো 12,000 কর্মী ছাঁটাই মুখে বলছে, আসলে যা হিসেব তাদের ভেতরের কাছ থেকে জানলাম 1 লক্ষাধিক ছাঁটাই হয়েছে, এবং পরিকল্পনা আরও ছাঁটাই হবে, আরও ছাঁটাই ক্রমশ বাড়বে। তাহলে এই অংশের ক্ষেত্রেও তো আমরা সেখানে গিয়ে সভা করলাম, তাদের সঙ্গে কথা বললাম, আমরা একটা QR কোড করেছিলাম, সেখানে তারা অজস্র তাদের সম্ভাবনার কথা, তারা কি সমস্যায় আছে সে কথা সবটা তারা জানালো। আমরা দেখছি যে ব্যাপকভাবে রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসক, দুই শাসকের বিরুদ্ধে এদের ক্ষোভ আছে। বামপন্থীরা ফিরলে এই সেক্টরগুলোর পুনরুজ্জীবন হবে, পশ্চিমবাংলায় শিল্পের সম্ভাবনা ফিরবে, পশ্চিমবাংলা কৃষিতে যে গোটা দেশে উদাহরণ তৈরি করেছিল সেই উদাহরণ তৈরি করবে। এবং বামপন্থীরা আজকে এই যে 29 তারিখ থেকে যাত্রা চলছে, আমরা হাঁটতে হাঁটতে বুঝলাম অজস্র মানুষ আসছেন আমাদের কাছে, এসে সমস্যার কথা বলছেন। এবং এই কোন অংশে, কোন জায়গায়? এবং কোচবিহার থেকে যদি ধরেন, মালদাতে ডিওয়াইএফআই স্কুল করলো, সরকার কোথায়? সরকারের তো দায়িত্ব, 700 পরিবার, তাদের কোনো পার্মানেন্ট ঘর নেই। ভূতনির চরে আমি দেখতে পাচ্ছিলাম, আমি কভারও করেছি অনেকাংশ, যে আপনারা ওখানে সংগঠনগতভাবে কাজ করেছেন। কি অবস্থা ওখানে ভূতনির চরে এই মুহূর্তে? অবস্থা কি? ভাঙনের ফলে তো একটা অত্যন্ত মানে দুর্গত অবস্থার মধ্যে ওখানকার অধিবাসী। ঠিক, আপনি এক হচ্ছে যে তাদের ঘর দুয়ার নেই, পার্মানেন্ট কোনো ঘর নেই, 700 পরিবার ত্রিপল টাঙিয়ে আছে। আজকে যদি বৃষ্টি নামে ওই পরিবারগুলোর কী হবে কেউ জানে না। তাহলে এই রকম একটা পরিবেশের মধ্যে তারা আছে। খাবার দাবারের সংকট সাংঘাতিকভাবে, একটা স্কুল জলের তলায় চলে গেল, পড়াশোনা নেই। তাহলে কৃষিকাজের পরিবেশ নেই ওখানে, পড়াশোনার পরিবেশ থাকছে না, অবশ্য একবারে ব্যাপক খাদ্যের সংকট পর্যন্ত সেখানে তৈরি হয়েছে। কোথায় সরকার? তাহলে যে বাচ্চা ছেলেগুলোর পড়াশোনা হচ্ছে না, সরকার তো প্রথম পরিকল্পনা করতো যে স্কুলটা জলের তলায় চলে গেছে, 1 বছর ধরে একটা নতুন স্কুল নির্মাণ করি, সেখানে মিড ডে মিলের ব্যবস্থা করি, বাচ্চাগুলো খেতে পারবে দুটো। কোনো পরিকল্পনা নেই। ডিওয়াইএফআইকে গিয়ে ওখানে স্কুল নির্মাণ করতে পারছে। আচ্ছা, ডিওয়াইএফআই বা ডিওয়াইএফআইয়ের কথা বলছি না, বলছি বামপন্থীরা যদি এই সরকারে থাকতো আজকে, তাহলে তাদের সম্ভাবনা, তাদের ক্ষমতা অনেক বেশি থাকতো এই ক্ষেত্রে, মানুষের কাজ করার ক্ষেত্রে। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা করেছি। তাহলে বামপন্থীদের কাছে সেই সুযোগ ছিল। আমরা সেই জন্যই বলছি যে বামপন্থীরা সরকারে থাকলে ওই পরিবেশ পশ্চিমবাংলার মানুষকে দেখতে হতো না। সেই জন্যেই বামপন্থীদের ফিরে আসাটা পশ্চিমবাংলার মানুষের কাছে জরুরি, মানুষের নিডস। এবং মানুষ সেই কথাই বলছেন যে বামপন্থীদেরকেই চাই, লাল ঝান্ডাকেই ফিরিয়ে আনতে হবে, কৃষককে ভালো রাখতে, শ্রমিককে ভালো রাখতে,
স্কুল বন্ধের পরিবেশকে আটকে নতুন করে স্কুলের পরিবেশকে ফেরাতে এবং বেকার যুবদের কর্মসংস্থান। মহিলাদের কি অবস্থা, প্রতিদিন একটা করে ঘটনা আসছে আপনাদের সামনে যেখানে মহিলারা আক্রান্ত হচ্ছে। তাহলে সেই পরিবেশ তো 34 বছরে বামপন্থীদের সরকার থাকার সময় ছিল না, সরকারের সঙ্গে সঙ্গে পদক্ষেপ ছিল। আর এ রাজ্যে লুটের আর রাজত্ব চলছে এমনভাবে যেখানে চোর ডাকাত গুন্ডারা মনে করছে এটা আমাদের সরকার চলছে। তাহলে এই জায়গাকে ভাঙতে হবেই এবং মানুষকে নিয়েই আমরা ভাঙবো। আমরা বামপন্থীরা প্রথম সারিতে থাকবো। আমরা সারা রাজ্যের খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের কাছে আমার আবেদন, পশ্চিমবাংলার কৃষ্টি, পশ্চিমবাংলার গৌরব, পশ্চিমবাংলার যে ঐতিহ্য, কাজের ঐতিহ্য, পড়াশোনার ঐতিহ্য, শিক্ষা কাজের পরিবেশ, তাকে যদি ফেরাতে হয়, কৃষির যে শিল্পের যে জায়গা ছিল পশ্চিমবাংলার মাটি, সেই জায়গাকে যদি ফেরাতে হয় এবং আরও উন্নততর ব্যবস্থায় যেতে গেলে বামপন্থীরাই একমাত্র বিকল্প।